শ্রাবণী দাঁড়িয়ে দাঁড়িয়ে ভীষণ পরিমাণে কান্নাকাটি করতে থাকে। আসলে সে প্রচন্ড পরিমাণে ভীতি সন্ত্রস্ত অবস্থায় ছিল। সে বুঝতেই পারে না তার পরিবারকে সে কি বলবে, তাই সে দাঁড়িয়ে দাঁড়িয়ে শুধুমাত্র কাঁদতেই থাকে। আর এই দেখে শ্রাবণীর বাবা মা শ্রাবণীকে বলে, কি হয়েছে শ্রাবণী, তুই এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কান্নাকাটি করছিস কেন? শ্রাবণী, মা তোর কি হয়েছে? তুই যদি আমাদেরকে না বলিস তাহলে আমরা কিভাবে বুঝবো? তুই আমাদেরকে বল তোর কি হয়েছে, তবেই তো আমরা তোর সমস্যার সমাধান বের করব। এই, তুই আমাদেরকে বল না, তুই এরকম ভাবে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদলে আমরা কিভাবে বুঝবো বলতো? আমাদেরকে বল কি হয়েছে। চুপ কর আগে। হ্যাঁ মা, বলছি। আসলে আমি তোমাকে কিভাবে বলবো সেটাই তো বুঝতে পারছি না। আমি চলে গেলে তোমাদের অনেক কষ্ট হবে বলো। আসলে আমি আমার কলেজের একটা ছেলেকে পছন্দ করে ফেলেছি, আর আমি ওকেই বিয়ে করতে চাই। দয়া করে আমাকে কিছু বলো না তোমরা, আগে আমার পুরো কথাটা শুনে নাও। কি, তুই কলেজে এই করতে যাস? তাহলে কলেজের একটা ছেলেকে পছন্দ করেছিস, সেটা আবার আমাদেরকে তুই বলতে এসেছিস? জানিস তো তোর বাবা এসব লাভ ম্যারেজ একদমই পছন্দ করে না। তুই তা সত্ত্বেও এরকম কথা বলছিস? ছি, তোর থেকে এরকম কিছু আমরা সত্যি আশা করিনি। তুমি আগে আমার পুরো কথাটা শুনে নাও, তারপর বলবে। আমি ওকে অনেকদিন থেকেই পছন্দ করি, আর ও আমাকে খুব ভালোবাসে। তবে ওর বাড়ি এখানে নয়, ও আমাদের কলেজে ভর্তি হওয়ার সুযোগ পেয়ে এখানে ভর্তি হয়েছিল, কিন্তু ওর বাড়ি হচ্ছে সিমলা, ও এখানে থাকে না। সিমলা নাম শুনেই শ্রাবণীর বাবা মা দুজনেই একেবারে চমকে ওঠে। কি, তুই অত দূরে ছেলেকে পছন্দ করেছিস? তুই তো আমাদের একমাত্র মেয়ে, তুই আমাদেরকে ছেড়ে অত দূরে চলে যাবি? না না, আমরা কোনো মতে এটা মেনে নিতে পারবো না। আর তাছাড়া আমরা তো যেখানে বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি সেখানেই তোকে বিয়ে করতে হবে। আরে মা শ্রাবণী, তুই কিছু মনে করিস না। দেখ মা, আমরা তোর বিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি, আর তোর জন্য একটা ভালো পাত্রও দেখেছি। কিন্তু তুই যে সিমলা ছেলেকে পছন্দ করিস সেটা তো আমরা জানতাম না। দেখ, আমাদের আর কিছু করার নেই, আমরা বিয়ের জন্য ওদের সঙ্গে কথা বলে নিয়েছি। বাবা মা, আমি তোমাদেরকে বলার জন্যই তো এত কান্নাকাটি করছিলাম। আসলে আমিও ভাবছিলাম যে তোমাদেরকে ছেড়ে যেতে আমার খুব কষ্ট হবে, আর সেই জন্যই তো আমার খুব মন খারাপ করছে। কিন্তু তোমাদেরকে আমি একটা কথা বলতে চাই, আমি বিয়ে করতে হলে বিশালকেই বিয়ে করব। বিশাল খুবই ভালো ছেলে, আর আমি ওকে বিয়ে করে সিমলাতে চলে যাব। শ্রাবণীর এই কথা শুনে তার বাবা মা খুবই কষ্ট পায়, আর শ্রাবণীর খুশির জন্য তার বাবা মা বিশালের সঙ্গে শ্রাবণীর বিয়ে দিতে রাজি হয়ে যায়। শ্রাবণী, তুই আমাদেরকে ছেড়ে চলে যাবি, আমাদের কিন্তু খুবই কষ্ট হবে। আচ্ছা ঠিক আছে, তোর খুশির জন্য আমরা সব করতে পারলাম, আর বিশালের সঙ্গে আমরা তোর বিয়ে দেব, ঠিক আছে? মা, বিশালকে বল না আমাদের এখানেই কোথাও বাড়ি ভাড়া নিয়ে বা বাড়ি তৈরি করে থেকে যেতে। আমরা তোকে অত দূরে কিভাবে পাঠিয়ে দেবো বলতো? তুই তো আমাদের একমাত্র মেয়ে। বাবা মা, আমি তো বিশালকে এই কথাটাই বলেছিলাম, কিন্তু বিশালের বাবা মা তো ওখানেই আছে, সিমলাতে। ওর পুরো পরিবার ওখানেই আছে। বাবা মা, তোমরা জানো সিমলাতে বিশালের বাবার একটা বড় ধাবাও আছে। এভাবেই শ্রাবণী তার পরিবারকে বিশাল এবং তার পরিবারের ব্যাপারে সমস্ত কিছু বলে। দেখতে দেখতে কিছুদিনের মধ্যেই বিশাল ও শ্রাবণীর পরিবারের সঙ্গে কথা বলতে আসে, কিন্তু তাদের বিয়েতে শ্রাবণীর শ্বশুরবাড়ির লোকেরা কেউ আসতে পারেনি, কারণ সিমলা থেকে এখানে আসা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই শুধুমাত্র পাত্রীপক্ষ থেকেই বিয়েটা সম্পূর্ণ করা হয়। বিয়ের পর শ্রাবণী তার বাবা মাকে বিদায় জানিয়ে বলে, তোমরা ভালো থেকো আর নিজের খেয়াল রেখো। আমি তোমাদের সঙ্গে দেখা করতে আসবো, আর হ্যাঁ, আমার সময় হলেই আমি ঠিক চলে আসবো। আমাকে 10 বার আসার কথা বলবে না কিন্তু, কারণ অত দূর থেকে আসাটাও তো সম্ভব নয়। জামাই, আমাদের মেয়েটাকে তুমি দয়া করে দেখো, আমাদের মেয়েটার খেয়াল রেখো। আসলে তুমি তো জানো আমার একটাই মেয়ে, আর আমি আমার একটা মেয়েকে খুব ভালোবাসি, আর আমার এই একমাত্র মেয়ে আমাকে ছেড়ে অত দূরে চলে যাচ্ছে, আমার খুবই কষ্ট হচ্ছে। দয়া করে তুমি আমার মেয়েটাকে ভালো রেখো। বাবা, আপনি চিন্তা করবেন না, আমি আপনার মেয়েকে খুব সুখে শান্তিতে রাখবো। আচ্ছা বাবা মা, এখন তাহলে আমরা আসছি। এভাবে বিশাল এবং শ্রাবণী বাবা মাকে বিদায় জানিয়ে তারা সিমলার উদ্দেশ্যে রওনা দেয়। পরের দিন তারা সিমলাতে গিয়ে উপস্থিত হয়, আর কিছুক্ষণের মধ্যেই বিশাল শ্রাবণীকে তার পরিবারের সামনে নিয়ে যায়। শ্রাবণীকে দেখে তার পরিবারের সকলেই খুবই খুশি হয়। এসো বৌমা, ভেতরে এসো। নতুন শহরের নতুন বৌমা পেয়ে আমি তো খুব খুশি। যাক বাবা, ছেলেটা তাহলে এতদিন পর একটা ভালো কাজ করেছে, এত সুন্দর একটা বৌমা নিয়ে এসেছে। আমি তো ভেবেছিলাম আমার ছেলেটা কোনো কাজের নয়, আমি ওর বিয়ে দিতে পারবো কিনা সেটাও জানতাম না, কিন্তু তোমাকে দেখে কিন্তু আমি খুব খুশিই হয়েছি। এভাবে বিশালের মা শ্রাবণীকে খুব ভালো মতো মেনে নেয়। দেখতে দেখতে কিছুদিন কাটে। শ্রাবণী এখন সিমলাতে তার শ্বশুরবাড়িতে সকলকেই সামনে নিয়েছিল।
সে একদম সংস্কারী বউয়ের মতো সকলের দেখাশোনা করত আর বাড়ির সমস্ত কাজকর্ম করত। আর এসব দেখে তার শাশুড়ি মেয়ে এবং শ্বশুরমশাই খুবই প্রসন্ন হতো। একদিন শ্রাবণীকে তার শ্বশুরমশাই বলে, বাহ বৌমা, তোমার হাতের এইসব খাবারগুলো তো অনেক সুস্বাদু হয়েছে। এই সমস্ত খাবার যদি আমার ধাবাতে বিক্রি করি না, তাহলে অনেক বিক্রি হবে। হ্যাঁ বৌমা, বিশেষ করে তোমার হাতের এই আমের চাটনি আর পাঁপড়, এগুলো খেতে আমার খুব ভালো লাগে। আর তোমার হাতের রুটি তরকারি সত্যি খুব সুস্বাদু হয়। আচ্ছা বৌমা শোনো না, তোমাকে একটা কথা বলবো। তুমি আবার আমার বৌমাকে কি কথা বলবে? তুমিও না সত্যি নতুন বৌমা বাড়িতে আসতে না আসতেই নতুন বৌমাকে তুমি কাজ ধরিয়ে দিচ্ছ। আমি জানতাম তো তুমি এরকমই। আমিও যখন এই বাড়িতে প্রথম এসেছিলাম তখনও তুমি কিন্তু আমাকে এভাবেই কাজ ধরিয়ে দিয়েছিলে। আরে না না, ওসব কোনো কাজ না। আসলে তোমার বৌমার হাতের খাবারটা একটু বেশি সুস্বাদু তো, তাই আমি ভাবছি যে এই খাবারগুলো আমি আমার ধাবাতে বিক্রি করব। বৌমা, তুমি তাহলে ওই সমস্ত খাবারগুলো আমাকে বানিয়ে দিও, আমি আমার ধাবাতে নিয়ে গিয়ে বিক্রি করব। হ্যাঁ। এই বলে বিকাশবাবু চুপ করে যায়। তখন শ্বশুর মশাইয়ের কথা শুনে শ্রাবণী আর না বলতে পারে না। তাই পরের দিন থেকে শ্রাবণী তার শ্বশুর মশাইকে নিজের হাতে সুস্বাদু খাবার রান্না করে খাওয়ায়। আর সেই সমস্ত খাবার রান্না করতে শ্রাবণীর খুবই কষ্ট হয়, কিন্তু শ্রাবণী সমস্ত কিছু সহ্য করে। তাই পরের দিন থেকে শ্রাবণী তার শ্বশুর মশাইকে তার হাতে সুস্বাদু সমস্ত খাবার, যেমন ভাত ডাল তরকারি আরো নানান রকমের কিছু রান্না করে দিত। আর সেগুলো ধাবাতে বিক্রি করার জন্য অনেক বেশি পরিমাণে রান্না করতে হতো। আর সেই সব খাবার রান্না করতে শ্রাবণীর খুবই কষ্ট হতো, কিন্তু তবুও শ্রাবণী সমস্ত কিছু সহ্য করে তার শ্বশুর মশাইকে সাহায্য করতে থাকে। এমনই একদিন শ্রাবণীর কষ্ট দেখে তার শাশুড়ি মা বিকাশবাবুকে বলে, আচ্ছা তুমি কেন আমার বৌমাকে দিয়ে শুধু শুধু এত কাজ করাচ্ছ বলো তো? বৌমাকে বাড়ির জন্য এত খাবার রান্না করতে হয়, তার উপর তোমার ধাবার খাবারও বৌমাকে বানাতে হয়। আর ধাবার জন্য খাবার বানাতে গেলে তো অনেক সময় লেগে যায়। মা, এখানে আমার একটুও গরম লাগে না। গরম হলে তবে একটু কষ্ট হয়। আর আমি তো এখন সিমলাতে আছি। সত্যি সিমলাতে বিয়ে করে আমি অনেক আরামে আছি, কারণ এখানে তো সবসময় চারিদিকে বরফ আর বরফ, খুব সুন্দর ঠান্ডা। আর সেই জন্য আমার সেরকম কোনো কষ্ট হয় না। শ্রাবণীর কথা শুনে তার শাশুড়ি মা এবং শ্বশুর মশাই হাসতে থাকে। আর এভাবেই দেখতে দেখতে সময় কাটতে থাকে। শ্রাবণীর শ্বশুর বাড়িতে সবসময় চারিদিকে বরফ থাকতো, আর সেই জন্য শ্রাবণীর খুব বেশি কষ্ট হতো না। তাই শ্রাবণী সবসময় নিজের কাজ খুব সহজেই করে নিত। একদিন শ্রাবণী তার ধাবার জন্য অনেক রকমের খাবার বানিয়ে তার শ্বশুর মশাইকে দিয়ে দেয়। আর তখন বিকাশবাবু সেই খাবারগুলো একটা ভ্যানে করে নিয়ে যায়। আর সেদিন রাস্তাতে অনেক ভিড় জমেছিল, তাই যখনই রাস্তার জ্যাম থেকে বেরিয়ে বিকাশবাবু তার ধাবার দিকে যাবে, তখনই হঠাৎ করে একটা লরি এসে বিকাশবাবুকে অ্যাক্সিডেন্ট করে। এর ফলে বিকাশবাবুর হাত পা এবং মাথায় প্রচন্ড পরিমাণে চোট লাগে। সেখানকারই কিছু লোকজন বিকাশবাবুকে হসপিটালে নিয়ে যায়। আর সেদিন থেকে বিকাশবাবু একেবারে বিছানায় পড়ে যায়। এবার কি হবে গো? তোমার শ্বশুর মশাই তো পুরোপুরি ভাবে বিছানায় পড়ে গেল বৌমা। তোমার স্বামী বিশালও তো এখনো কোনো চাকরির সন্ধান পেল না। ওর বাবার এই ধাবা যতদিন পর্যন্ত চলছিল ততদিন সব ঠিকই ছিল, কিন্তু এবার কি হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আপনি চিন্তা করবেন না মা, আমরা দুই শাশুড়ি বৌমা এবার থেকে ধাবা চালাবো। আর হ্যাঁ, আমাদের ধাবা তো পুরো বরফে ঢাকা থাকে। বরফের চাদর আমাদের ধাবাটাকে পুরোপুরি ভাবে ঢেকে রেখেছে। আর এই ঠান্ডা ঠান্ডা বরফের ধাবাতে আমরা যদি সবাইকে গরম গরম খাবার রান্না করে খাওয়াই, তাহলে কিন্তু আমাদের ধাবাতে অনেকেই ছুটে আসবে। তুমি কি বলছো আমি তো কিছুই বুঝতে পারছি না। তোমার বাবা তো কদিন হলো ধাবাতে যেতে পারেনি, তাই জন্য ধাবাতে পুরোপুরি ভাবে বরফ জমে আছে। চারিদিকে এত পরিমাণ বরফ পড়েছে, এমনকি আমাদের ধাবাটাকে দেখে বোঝাও যাচ্ছে না যে ওটা একটা ধাবা। সেই জন্যই তো আপনাকে বলছি, আমি জানি আপনি ঠিক পারবেন আমার হাতে হাতে সাহায্য করতে। আমরা দুজনে মিলে সকাল হলেই বাবার মতো ডিউটি দেব। আসলে বাবা যেমন সকাল হলেই ধাবাতে চলে যেত, তেমন আমরাও বাবার মতো সকালবেলা উঠেই ধাবায় চলে যাব। আর ওখানে আমরা দুই শাশুড়ি বৌমা দুজনে মিলে ধাবা চালাবো। শ্রাবণীর এই কথা শুনে তার শাশুড়ি মা ঠিক বলে মনে করে, কিন্তু তার শাশুড়ি মা এখনো ঠিক মতো সিদ্ধান্ত নিতে পারে না। আর এমন সময় বিশাল সেখানে এসে বলে, মা, শ্রাবণী, তোমরা কি সব মাথা মারছো বলো তো? দেখো, আমি যখন থেকে কাজ করব তখন তোমাদেরকে আর এই সমস্ত ধাবা চালাতে হবে না বলে দিলাম। তুমি আর বেশি কথা বলো না। তোমার চাকরি কবে হবে না হবে সেই আশায় অপেক্ষায় কি আমরা বসে থাকবো? মা,
আপনার ছেলের কথা শুনে যদি আমরা বসে থাকি তাহলে কিন্তু আমরা আমাদের সংসারও চালাতে পারবো না। হ্যাঁ বৌমা, তুমি ঠিকই বলেছো। চলো, কাল থেকেই আমরা আমাদের বরফের ধাবা চালাবো। আমিও আমার ছেলের কথা বিশ্বাস করি না। আমার ছেলে কবে চাকরি পাবে তার কোনো ঠিক নেই। সেই অপেক্ষাতে বসে থাকলে আমাদের সংসার একেবারে তছনছ হয়ে যাবে। তাই আমাদের দুজনকেই কিছু একটা করতে হবে। এই বলে শাশুড়ি বৌমা দুজনে মিলে সিদ্ধান্ত নেয় তারা বরফের ধাবা চালাবে। তাদের বরফের ধাবার উপর সবসময় বরফ জমে থাকে, আর এতে করে তাদের ধাবাটা দেখতে খুবই সুন্দর লাগে। পরের দিন সকাল থেকেই তারা তাদের ধাবাতে গরম গরম চা, মোমোজ, নুডলস, ভাত, রুটি, তরকারি ইত্যাদি বিক্রি করতে থাকে। আর বউ শাশুড়ির ধাবা খুব ভালো মতোই এগিয়ে যেতে থাকে। এমনকি তাদের বরফ ধাবার নাম খুব তাড়াতাড়ি চারিদিকে ছড়িয়ে পড়ে। এই চল না, আমরা সব বন্ধুরা মিলে আজকে বরফের ধাবাতে যাব। আসলে আমার অনেক দিনের ইচ্ছে ছিল জানিস তো, ওই বরফের ধাবাতে খাবার খাওয়ার। চল আজকে আমরা সবাই মিলে যাই। ঠিক বলেছিস নয়না, আমিও তো ওখানে কখনোই যাইনি। আমারও ওই বরফের ধাবাতে গিয়ে খাবার খাওয়ার খুব ইচ্ছা। শুনেছি নাকি বউ শাশুড়ির বরফ ধাবা খুবই বিখ্যাত, অনেক ফেমাস। চল আমরা ঘুরেই আসি। হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছিস। আমিও শুনেছি বউ শাশুড়ির ধাবায় কিন্তু খুব ভালো ভালো খাবার পাওয়া যায়। আর ওখানকার নুডলস আর চাউমিন নাকি খুব বিখ্যাত হয়ে গেছে। আমরা তো ওখানে গিয়ে প্রথমে নুডলস আর চাউমিনই খাবো। এভাবেই তারা সকল বান্ধবী মিলে শ্রাবণী এবং তার শাশুড়ি মায়ের বরফ ধাবাতে চলে যায়। আর তারা বউ শাশুড়ির বরফ ধাবার অনেক অনেক প্রশংসা করতে শুরু করে দেয়। কাকিমা, আপনাদের হাতের আর কি প্রশংসা করব সত্যি আমরা বুঝতে পারছি না। আপনাদের ধাবার এই খাবারগুলো খেতে এতটা সুস্বাদু, আমরা বলে আপনাকে বোঝাতে পারবো না। এই বরফ ধাবাতে খাবার খেতে সত্যি খুব ভালো লাগছে। কত সুন্দর বরফ ধাবা, দেখতে খুবই সুন্দর। হ্যাঁ, নয়না ঠিকই বলেছে। আর কাকিমা জানেন তো, আরো অনেক ধাবা আছে, কিন্তু এই ধাবাগুলোতে সেরকম ভাবে খেতে ইচ্ছে করে না, কারণ ওই ধাবাগুলো খুবই অপরিষ্কার থাকে। আর বরফ জমে থাকলেও সেগুলোতে সবসময় নোংরা ময়লা জমে থাকে। কিন্তু আপনাদের এই ধাবাটা এত সুন্দর চকচক করছে, সেই জন্য আরো বেশি ভালো লাগছে। এভাবেই তারা বউ শাশুড়ির বরফ ধাবার প্রশংসা করতে থাকে। শুধু বরফ ধাবারই নয়, তাদের হাতের খাবারেরও অনেক অনেক প্রশংসা করা হয়। এভাবেই দেখতে দেখতে কিছুদিন কাটে। বউ শাশুড়ি তাদের বরফ ধাবার মাধ্যমে অনেক অনেক টাকা ইনকাম করে ফেলে। আর সেই টাকা দিয়ে বিকাশ বাবুকে তারা ভালো ডাক্তার দেখিয়ে সুস্থ করে তোলে। তারপর থেকে শ্রাবণী, তার স্বামী এবং শ্বশুরমশাই, শাশুড়ি মা সকলেই ধাবাতে কাজ করতে থাকে। কারণ বিশাল কোনো চাকরি না পাওয়ায় শেষ পর্যন্ত সেও নিজেদের ধাবা চালানোরই সিদ্ধান্ত নেয়। আর এভাবেই তারা তাদের বরফের ধাবা চালিয়ে শান্তিতে জীবনযাপন করতে থাকে।